প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ 2014। এটি হচ্ছে বিটা সেটের একটি প্রশ্ন। আজকে আমরা সমাধান করব। প্রথমে বলা আছে দৃষ্টিহীন কার ছদ্মনাম। দৃষ্টিহীন এটা হবে তোমার মধুসূদন মজুমদারের ছদ্মনাম হচ্ছে দৃষ্টিহীন। আর বাকি যেগুলো আছে যদি বলি আমরা টেকচাঁদ পেরিচাঁদ মিত্র যার ছদ্মনাম হচ্ছে টেকচাঁদ ঠাকুর। মধুসূদন দত্ত যার উপাধি আছে তোমার কি মাইকেল, এর উপাধি হচ্ছে মাইকেল। বিহারীলাল চক্রবর্তী যার উপাধি হচ্ছে ভোরের পাখি, এবং এই ভোরের পাখি উপাধিটি বিহারীলাল চক্রবর্তীকে দিয়েছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তার বলা আছে এ সার্চ ফর আইডেন্টিটি গ্রন্থটি কার লেখা। এ সার্চ ফর আইডেন্টিটি এই গ্রন্থটির রচয়িতা হচ্ছে মেজর রফিকুল ইসলাম। জসীমউদ্দিনের নাটক কোনটি? দেখো এখানে উল্লেখিতের মধ্যে জসীমউদ্দিনের নাটক হচ্ছে তোমার বেদের মেয়ে জসীমউদ্দিনের নাটক। আর বাকি যেগুলো আছে যেমন আমরা যদি মাটির কান্নার কথা বলি, মাটির কান্না এবং রাখালি এটি হচ্ছে তোমার কাব্যগ্রন্থ। এবং বোবা কাহিনী একটা দেওয়া আছে, এই বোবা কাহিনী এটি হচ্ছে তোমার উপন্যাস। প্রতিদিন ঘরহীন ঘরে কাব্যগ্রন্থের রচয়িতাকে। প্রতিদিন ঘরহীন ঘরে এই কাব্যগ্রন্থের রচয়িতা হচ্ছে শামসুর রহমান। বাংলাদেশের প্রথম সংবাদপত্রের নাম কি? বাংলাদেশের প্রথম সংবাদপত্র তার নাম হচ্ছে আজাদ। বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদপত্র, এটা বাংলাদেশের সংবাদপত্র বলছে কিন্তু বাংলাদেশের সংবাদপত্র আজাদ। এটা খুবই ইম্পর্টেন্ট কারণ এটা হচ্ছে তোমার স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদপত্র হচ্ছে আজাদ। মহর্ষি কোন প্রকার সমাস? মহর্ষি এটি কর্মধারয় সমাস। আমরা যদি মহা মহর্ষি বলতে এখানে মহর্ষি এটির ব্যাসবাক্য হচ্ছে মহান যে ঋষি, তাই জন্য হচ্ছে তোমার কি মহর্ষি, এটা হচ্ছে মধ্যবর্তী কর্মধারয় সমাস। আমরা যদি বলি মহৎ যে ঋষি তাকে এক কথায় বলা হয় মহর্ষি, এটি হচ্ছে তোমার কি কর্মধারয় সমাসের অন্তর্ভুক্ত। বলছে প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটি কি বলা হয়? প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে সেই যে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হবে তোমার উপমেয়। পয়জার শব্দের সমার্থক শব্দ কোনটি? পয়জার শব্দের সমার্থক শব্দ হচ্ছে পাদুকা। বামেতর শব্দটির অর্থ কি? বামেতর এই শব্দটির অর্থ হচ্ছে ডান। মনীষী শব্দের বিপরীত শব্দ কি? আমরা যদি মনীষী শব্দের অর্থ লিখি, মনীষী শব্দের অর্থ বলতে বোঝায় আমরা জ্ঞান, বলতে পারি আমরা বোধ শক্তি সম্পন্ন, বোধ শক্তি সম্পন্ন। তাহলে যদি মনীষা শব্দের অর্থ হচ্ছে জ্ঞান বা বোধ শক্তি সম্পন্ন হবে, তাহলে এর বিপরীত শব্দ হবে তোমার নির্বোধ, অর্থাৎ মনীষা শব্দের বিপরীত শব্দ হচ্ছে নির্বোধ। নির্মল শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি কি হবে? নির্মল শব্দের বিপরীতার্থক শব্দ এটি হবে পঙ্কিল। দেখো এখানে বাকি যেগুলো দেওয়া আছে প্রফুল্ল, প্রফুল্ল অর্থ হচ্ছে তোমার প্রফুল্ল, এর বিপরীত শব্দ হবে তোমার বিভিন্ন। বিশুদ্ধ এর বিপরীত শব্দ হবে তোমার শুদ্ধ, বিশুদ্ধ না শুদ্ধ, অশুদ্ধ হবে তোমার বিপরীত শব্দ। গুড়ে বালি বাগদাটির অর্থ কি হবে? গুড়ে বালি বাগদাটির অর্থ হচ্ছে দেখো আশায় নৈরাশ্য, এটি হচ্ছে তোমার গুড়ে বালি বাগদাটির অর্থ। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস এখানে দেওয়া আছে, সেটা হচ্ছে তোমার দেখো এখানে বলছে গোবরে পদ্ম ফুল। গোবরে পদ্ম ফুল মানে হচ্ছে নিজ কুলে জ্ঞানবান ব্যক্তির জন্ম নেয়াকে বলা হয় গোবরে পদ্মা ফুল। মুক্তলা বাক্যাংশটির বিশিষ্ট অর্থ কি হবে? মুক্তলা বাক্যাংশটির বিশিষ্ট অর্থ হচ্ছে প্রসন্ন হওয়া। যার বাসস্থান নেই তাকে কি বলা হয়? যার বাসস্থান নেই তার এক কথায় প্রকাশ হচ্ছে অনিকেতন বলতে পারি আমরা। যার বাসস্থান নেই তাকে বলা হবে অনিকেতন। এবং এখানে দেখো অনুজ বলছে, অনুজ মানে হচ্ছে যে পরের জন্ম গ্রহণ করেছে, সরি হ্যাঁ, যে পরের জন্ম গ্রহণ করেছে তাকে বলা হয় অনুজ। এবং আরেকটা দেওয়া আছে দেখানো উদ্বাস্তু, উদ্বাস্তু শব্দের মনে হচ্ছে যে বস্তু থেকে উৎখাত হয়েছে তাকে বলা হয় উদ্বাস্তু। আরেকটা বলা আছে এখানে একাহারী, একাহারী মানে হচ্ছে যে দিনে একবার একাহার করে। এখানে দেখো বলা হচ্ছে ভুল বানান কোনটি? আমরা যদি এখানে ভুল বানানটি বের করতে চাই, দেখো এখানে ভুল বানান হচ্ছে জ্যামিতি, কারণ জ্যামিতি যদি সঠিক স্পেলিং আমরা লিখি তাহলে হবে তোমার বর্গীয় জফলা ঋষিকার, তো ঋষিকার, ঠিক আছে, এটি হবে তোমার শুদ্ধ বানান। যা নিন্দার যোগ্য নয় তাকে এক কথায় প্রকাশ কি বলা হয়? যা নিন্দার যোগ্য নয় তার এক কথায় প্রকাশ হচ্ছে দেখো এখানে এক কথায় প্রকাশ হবে অনিন্দ। তাহলে আমরা বলতে পারি যা নিন্দার যোগ্য নয় তার এক কথায় প্রকাশ হচ্ছে অনিন্দ। দেখো এখানে বলা আছে কোন বানানটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানানটি হবে তোমার নিরীহ। নিরীহ স্পেলিং যদি লিখি নয় ঋষিকার বয়সীন্য দীর্ঘিকার হ নিরীহ, এই বানানটি হচ্ছে শুদ্ধ।
বুলবুলিতে ধান খেয়েছে, এখানে বুলবুলিতে কোন কারকে কোন বিভক্তি? বুলবুলিতে ধান খেয়েছে, এখানে বুলবুলিতে এটি হচ্ছে মূলত, দেখো এইটি হবে তোমার কর্তৃকারকে সপ্তম বিভক্তির উদাহরণ হচ্ছে বুলবুলিতে ধান খেয়েছে। দেখো বুলবুলিতে বলতে এখানে কর্তা বুঝেছে, তাহলে এটা অবশ্যই তোমার কর্তৃকারক। এখানে যে তে আছে তেমন একটা এ বিভক্তি আছে। আমরা জানি সপ্তম বিভক্তির মধ্যে আছে তোমার এ, অ এবং হচ্ছে তোমার তে। যেহেতু এখানে অলরেডি তে আছে তাই জন্য হচ্ছে তোমার কি হবে, তোমার এটা কর্তৃকারকে সপ্তমী বিভক্তি হবে। দেখো এখানে বলছে পদ্ধতি শব্দের সন্ধি বিচ্ছেদ কি হবে? পদ্ধতি এই শব্দের সন্ধি বিচ্ছেদ হবে তোমার পদ যোগ হতি, এটি হবে তোমার পদ্ধতি শব্দের সন্ধি বিচ্ছেদ। এবং এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা পদ্ধতি যখন লিখবো একটা হসন্ত হবে দয়ের নিচে, পদ যোগ হতি, এটি হচ্ছে তোমার পদ্ধতি। বলা আছে মনস্তাপ শব্দের সন্ধি বিচ্ছেদ কি হবে? মনস্তাপ শব্দের, দেখো এখানে সঠিক উত্তর নেই। মনস্তাপ শব্দের সন্ধি বিচ্ছেদ হবে মনের উপরে একটা বিসর্গ হবে প্লাস হচ্ছে তোমার তাপ, মনস্তাপ, এটি হচ্ছে তোমার মনস্তাপ শব্দের সন্ধি বিচ্ছেদ। দেখো এখানে বলা আছে বাই ফিটস অ্যান্ড স্টার্টস মিন্স, বাই ফিটস অ্যান্ড স্টার্টস এই শব্দের অর্থ হচ্ছে ইরেগুলারলি বা হচ্ছে তোমার অনিয়মিতভাবে। দুটার অর্থই কিন্তু নর্মালি তোমার কি অনিয়মিত ভাবে, দুটার অর্থ হচ্ছে তোমার অনিয়মিতভাবে। তা বলা আছে দেখো তোমার কেয়ারফুলি, কেয়ারফুলি মানে সতর্কতার সহিত, রেগুলারলি হচ্ছে তোমার নিয়মিত। এবং আরেকটা বলা আছে তোমার অ্যাটেন্টিভলি, অ্যাটেন্টিভলি শব্দের অর্থ হচ্ছে তোমার যত্ন সহকারে। আর বলা আছে ফ্যাগ ইন্ট, ফ্যাগ ইন্ট মিন কি হবে? ফ্যাগ ইন্ট বলতে এটি একটি ইডিয়ম, এই অর্থ হচ্ছে দ্য লাস্ট পার্ট, অর্থাৎ সর্বশেষ যে অংশ। ফ্যাগ ইন্ট বলতে মূলত বলা হয় সর্বশেষ অংশ, সেটাকে বলা হয় তোমার নর্মালি ফ্যাগ ইন্ট, তাহলে এটা হবে তোমার দ্য লাস্ট পার্ট। দ্য আইডম ব্রিং টু বুক এর অর্থ কি? ব্রিং টু বুক এই শব্দের অর্থ হচ্ছে তিরস্কার করা, যার সিনোনিম হতে পারে রিবাক। রিবাক শব্দের অর্থ হচ্ছে তোমার, দেখো এই দুটো শব্দের অর্থ হচ্ছে তোমার একই, তিরস্কার করা। তাহলে দেখা যাচ্ছে ব্রিং টু বুক এবং আরেকটা হচ্ছে তোমার রিবাক, এই দুটো হচ্ছে পরস্পর সিনোনিম। দেখো এখানে বলা আছে দ্য ইন হি প্রাইডস হিমসেলফ ড্যাশ হিজ ওয়েলথ, এখানে হবে হি প্রাইড হিমসেলফ অন হিজ ওয়েলথ। প্রাইড মানে গর্ববোধ করে, সে তার নিজের সম্পদের ব্যাপারে গর্ববোধ করে। দ্য বয় ওয়ান্ডার্স ড্যাশ ইন দ্য স্ট্রিটস, এই শূন্যস্থানে কি হবে? দেখো এখানে বলছে দ্য বয় ওয়ান্ডার্স, এটা হবে তোমার ওয়ান্ডার্সের পর সাধারণত তোমার যেহেতু এখানে ইন দ্য স্ট্রিট আছে, তার মানে কি হবে ওয়ান্ডার্স অ্যাট, মানে বিস্মিত হওয়া। দ্য বয় ওয়ান্ডার্স অ্যাট ইন দ্য স্ট্রিট, অর্থাৎ স্ট্রিটের মধ্যে বা রাস্তার মধ্যে বালকটি কি হচ্ছে বিস্মিত হয়েছিল। কোনটি শুদ্ধ বানান? এখানে শুদ্ধ বানানটি বের করতে বলা হচ্ছে। এখানে শুদ্ধ বানান হচ্ছে তোমার ক্যাটাস্ট্রফি। ক্যাটাস্ট্রফি স্পেলিং আমরা যদি লিখি CATASTROPHAC, এটি হচ্ছে শুদ্ধ বানান ক্যাটাস্ট্রফি। এই ক্যাটাস্ট্রফি শব্দের অর্থ হচ্ছে তোমার বলতে পারি আমরা বিপর্যয়, বা বলতে পারি আমরা আকস্মিক ঘটনা, আকস্মিক ঘটনা বলতে পারি, বা আকস্মিক বিপদ বলতে পারি আমরা, ঘটনা না বিপদটাই অ্যাপ্রোপ্রিয়েট হয়, আকস্মিক বিপদ বলতে পারি। অথবা আমরা বলতে পারি সর্বনাশ, অর্থাৎ ক্যাটাস্ট্রফি শব্দের অর্থ হচ্ছে বিপর্যয়, আকস্মিক বিপদ বা সর্বনাশ। স্পেলিংটা হচ্ছে CATASTROPHAC, ক্যাটাস্ট্রফি, যার অর্থ হচ্ছে বিপর্যয় বা সর্বনাশ। বলছে চুজ দ্য কারেক্ট স্পেলিং, এখানে কারেক্ট স্পেলিংটা দেওয়া নাই। কারেক্ট স্পেলিং হচ্ছে DYSENTERY, ডাইসেন্ট্রি, যার অর্থ আমরা বলতে পারি আমাশয়। স্পেলিংটা দেখো আমি আবার বলতেছি DYSENTERY, ডাইসেন্ট্রি। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ এক্সপেল? এক্সপেল শব্দের অর্থ হচ্ছে বহিষ্কার করা। দেখো এখানে অ্যান্টোনিম হবে তোমার অ্যাডমিট, কারণ এক্সপেল শব্দের অর্থ হচ্ছে বহিষ্কার করা এবং অ্যাডমিট শব্দের অর্থ হচ্ছে ভর্তি করা। আরও কিছু ওয়ার্ড এখানে দেওয়া আছে, যেমন ইজেক্ট, ইজেক্ট শব্দের অর্থ হচ্ছে ছুঁড়ে ফেলা। ডিসমিস, এই ডিসমিস শব্দের অর্থ হচ্ছে বরখাস্ত। ভ্যানিশ শব্দের অর্থ হচ্ছে, ভ্যানিশটা একটু আনকমন মনে হয়, এটা হচ্ছে তোমার ভ্যানিশ শব্দের অর্থ হচ্ছে তোমার নির্বাসন। প্লাস হোয়াট ইজ দ্য সিনোনিম অফ রিমেম্বার? দেখো এখানে রিমেম্বার শব্দের অর্থ হচ্ছে স্মরণ করা, যার সিনোনিম হতে পারে কলাপ। কলাপ শব্দের অর্থ হচ্ছে স্মরণ করা। বাকি যে ওয়ার্ডগুলো দেওয়া আছে যেমন ফরগট, যার অর্থ হচ্ছে ভুলে যাওয়া। এখানে যার একটা ওয়ার্ড দেওয়া আছে মেমোরি, স্মরণ করা। রিকালেক্ট, এবং রিকালেক্ট শব্দের অর্থ হচ্ছে, দুটো অর্থই তোমার যুক্তিযুক্ত, অর্থাৎ আমরা রিমেম্বার সিনোনিম তোমার রিকালেক্ট লিখতে পারি এবং কলাপও লিখতে পারি, দুটো অর্থ স্মরণ করা। মেমোরি শব্দের অর্থ কিন্তু তোমার স্মৃতি, এটা একটু ভুল বলে ফেলছি।
মেমোরি শব্দের অর্থ হচ্ছে তোমার স্মৃতি। ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে তোমার রিকালেক্ট হইতে পারে, তবে সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে তোমার রিমেম্বারের সাথে কলাপ, যার অর্থ হচ্ছে স্মরণ করা। দেখো এখানে বলা আছে হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ সোমবার। সোমবার শব্দের অর্থ কি? সোমবার শব্দের অর্থ যদি বলি আমরা, সোমবার শব্দের অর্থ হচ্ছে অন্ধকার। এখন বলছে এর অ্যান্টোনিম বের করতে। এখানে দেখো এর অ্যান্টোনিম হবে তোমার ব্রাইট। ব্রাইট শব্দের অর্থ হচ্ছে তোমার উজ্জ্বল, এটি হচ্ছে তোমার সোমবারের অ্যান্টোনিম। বাকি যে ওয়ার্ডগুলো দেওয়া আছে, যেমন আমি যদি বলি ডিজমাল, ডিজমাল শব্দের অর্থ হচ্ছে শোকাত্মক। ডার্ক, ডার্ক শব্দের অর্থ হচ্ছে তোমার অন্ধকার। গ্লুমি, গ্লুমি শব্দের অর্থ বলতে পারি আমরা বিষণ্ণ বলতে পারি। গ্লুমি শব্দের অর্থ হচ্ছে বিষণ্ণ বলতে পারি, অথবা বলতে পারবো আমরা এটার শব্দের অর্থ হচ্ছে অন্ধকার বলা যেতে পারে। তাহলে দেখা যাচ্ছে এখানে সোমবারের সিনোনিম অ্যান্টোনিম হচ্ছে ব্রাইট। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ন্যাসেন্ট? ন্যাসেন্টের স্পেলিং হচ্ছে NASCENT। ন্যাসেন্ট, যার শব্দের অর্থ হচ্ছে নবজাতক। আরেকটা ওয়ার্ড যদি বলি আমরা, সেক্ষেত্রে হবে তোমার বলতে পারি আমরা বর্ধনশীল বলতে পারি, বর্ধনশীল। ন্যাসেন্ট স্পেলিং হচ্ছে NASCENT, যার অর্থ হচ্ছে নবজাতক বা বর্ধনশীল। এর হচ্ছে তোমার বলছে মিনিং করতে, তার মানে দেখো এখানে বিগিনিং, বিগিনিং শব্দের অর্থ হচ্ছে সূচনা বা প্রারম্ভ বলতে পারি আমরা, অথবা আরম্ভ বলতে পারি। তাহলে এটা হচ্ছে তোমার কি ন্যাসেন্টের সিনোনিম। বাকি যে ওয়ার্ডগুলো এখানে দেওয়া আছে, যেমন অডোরাস, স্পেলিং হচ্ছে ODOROUS, অডোরাস, যার অর্থ হচ্ছে সুবাসিত। ট্রায়াল, ট্রায়াল শব্দের অর্থ বলতে পারি আমরা বলতে পারি বিচার, অথবা বলতে পারি আমরা পরীক্ষা বলতে পারি ট্রায়াল। নাসাল, নাসাল শব্দের অর্থ বলতে পারি আমরা NASAL, তার বলতে পারি আমরা অনুনাসিক। নাসাল শব্দের অর্থ বলতে পারি আমরা অনুনাসিক। তাহলে দেখা যাচ্ছে এখানে ন্যাসেন্ট, যার অর্থ হচ্ছে নবজাতক বা বর্ধনশীল বা শুরুর যে বিষয়গুলো সেটাকে মিন করে। তাহলে এখানে একমাত্র সিনোনিম হচ্ছে বিগিনিং, যার অর্থ হচ্ছে আরম্ভ, শুরু বা প্রারম্ভ। হাউ মেনি টাইপস অফ জেন্ডার আর দেয়ার? দেয়ার আর 4 টাইপস অফ জেন্ডার। আমরা যদি সিরিয়ালভাবে লিখি, যেমন জেন্ডার মূলত 4 প্রকার। প্রথমে আমরা বলতে পারি ম্যাসকুলিন, স্পেলিংটা হচ্ছে MASCULINE, ম্যাসকুলিন। নাম্বার 2 হচ্ছে তোমার ফেমিনিন, FEMININE, ফেমিনিন জেন্ডার। নাম্বার 3 হচ্ছে নিউটার জেন্ডার, নিউটার স্পেলিং হচ্ছে NEUTOR, নিউটার জেন্ডার। নাম্বার 4 হচ্ছে কমন জেন্ডার, COMMON, কমন জেন্ডার। তাহলে দেখা যাচ্ছে তার মানে হাউ মেনি টাইপস অফ জেন্ডার? দেয়ার আর 4 টাইপস অফ জেন্ডার, ম্যাসকুলিন জেন্ডার, ফেমিনিন জেন্ডার, নিউট্রাল জেন্ডার এবং কমন জেন্ডার। নাউন অফ দ্য ওয়ার্ড ব্রেক। ব্রেক শব্দ হচ্ছে মূলত একটি ভার্ব হিসেবে ইউজ হয়। ব্রেক শব্দের অর্থ হচ্ছে ভাঙা, এবং ব্রেক এর নাউন দুইটাই হয়। ব্রিজ শব্দের অর্থ, ব্রিজ এটিও একটা নাউন, এবং ব্রেক এটিও হচ্ছে নাউন, তবে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট সেটি হচ্ছে ব্রেকডাউন। অনেকে এখানে ভুল করে থাকবে, সেটা অনেকে দেখা থাকবে তোমার ব্রিজ দিতে পারে, তবে সঠিক উত্তর হবে, কারণ দুইটা হচ্ছে ব্রেক এবং ব্রেকডাউন, দুইটা হচ্ছে তোমার কি ব্রেক থেকে আসছে ব্রেকডাউন, এটি হবে তোমার অ্যাপ্রোপ্রিয়েট নাউন। মাইট শব্দটির অ্যাডজেক্টিভ ফর্ম কি হবে? মাইট শব্দটির অ্যাডজেক্টিভ ফর্ম হবে মাইটি। মাইট শব্দের অর্থ যদি আমরা বলি, মাইট শব্দের অর্থ হচ্ছে তোমার শক্তি, বা বলতে পারি আমরা ক্ষমতা, বা বলতে পারি আমরা বল বলতে পারি। সেক্ষেত্রে অ্যাডজেক্টিভ হচ্ছে তোমার মাইটি। মাইটি শব্দের অর্থ হচ্ছে তোমার শক্তিমান বা বলশালী বলতে পারি আমরা, বলশালী। তারা দেখা যাচ্ছে মাইটি শব্দের অ্যাডজেক্টিভ হবে তোমার, মাইট শব্দের অ্যাডজেক্টিভ হবে মাইটি। ডাজ হি স্পিক ইংলিশ ওয়েল? এটা প্যাসিভ ফর্ম করতে বলা হয়েছে। দেখো এখানে ডাজ হি স্পিক ইংলিশ ওয়েল, যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, তো প্রথমে দেখো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকার কারণে প্রথমে আসবে একটা ইজ আসবে। সেক্ষেত্রে আমরা একটা ইজ নিলাম। একটা যদি আমরা ইজ নেই, তাহলে ইজ, তারপর তোমার সাবজেক্টটা, এখানে অবজেক্ট ছিল ইংলিশ, সেটাকে তোমার সাবজেক্ট হবে ইজ ইংলিশ। ইজ ইংলিশের পরে আসতেছে তোমার, এখানে দেখো মেন যে ভার্ব ছিল সেই ভার্বটা তোমার স্পিক, স্পিকের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, তার মানে হবে তোমার স্পোকেন। তার মানে ইজ ইংলিশ, ইজ ইংলিশ স্পোকেন ওয়েল বাই হিম, এটি হবে সঠিক উত্তর। অর্থাৎ ডাজ হি স্পিক ইংলিশ এর প্যাসিভ ফর্ম হবে ইজ ইংলিশ স্পোকেন ওয়েল বাই হিম। অল হিজ পিপল লাইক হিম, এটাকে প্যাসিভ করতে বলা হয়েছে। নরমালি যেখানে লাইক হিম এইটাকে তোমার সাবজেক্ট করতে হবে, তার মানে হি, তার যেহেতু এটা তোমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, তার মানে কি হবে হি ইজ লাইকড, তারপর একটা প্রিপোজিশন বাই আসবে অল হিজ পিপলস, এটা হবে তোমার সঠিক উত্তর। অর্থাৎ
অল হিজ পিপল লাইক হিম এর প্যাসিভ ফর্ম হবে হি ইজ লাইকড বাই অল হিজ পিপলস। আনিস সেড আই মাস্ট রাইট এ লেটার, দ্য ইনডাইরেক্ট ন্যারেশন অফ দ্য সেন্টেন্স ইজ, এখানে দেখো আনিস সেড দ্যাট হি হ্যাড টু রাইট এ লেটার, এটি হবে তোমার সঠিক উত্তর, কারণ এখানে সেড তারপর একটা ইন্টারোগেটিভ কনজাংশন ওয়ার্ড আসবে, সেটা হবে তোমার অবশ্যই দ্যাট। দেখো এখানে একটা দ্যাট কনজাংশন ওয়ার্ড আনছি, এবং হিটা হচ্ছে আনিস, তার মানে এর তোমার কি হবে, তোমার এখানে হি হবে ডিরেক্টের সময়, তার মানে হি। মাস্ট রাইটের ক্ষেত্রে সেখানে হ্যাড টু হবে, কারণ সাধারণত টু এর পূর্বে তোমার হ্যাড, এটা তোমার পাস্ট ফর্ম হয়েছে, হ্যাড টু রাইট এ লেটার, এটি হচ্ছে সঠিক উত্তর। এখানে বলা আছে হাউ ডিয়ার ইউ ও কাফ মি, দ্য লায়ন রোড অ্যাট দ্য মাউস, চুজ দ্য কারেক্ট ন্যারেশন। এখানে দেখো এটা সঠিক উত্তর হবে তোমার দ্য লায়ন রোড অ্যান্ড আস্কড দ্য মাউস, তারপর একটা সাবজেক্ট আসবে, সাবজেক্ট হিসেবে যেহেতু এখানে মাউসটার সাবজেক্ট হিসেবে, তার মানে একটা ইট আসবে, তার মানে দ্য লায়ন রোড অ্যান্ড আস্কড দ্য মাউস হাউ ইট ডেয়ার টু ওক হিম আপ। দেখো এখানে হাউটা আসছে কারণ ইন্টারোগেটিভ সেন্টেন্সের জন্য, এবং ইটটা আসছে, ইটটা মূলত হচ্ছে তোমার এই মাউসের জন্য আসছে, এবং এখানে যে হিমটা আসছে ডেয়ার টু, এটা হচ্ছে তোমার দ্য লায়নের পরিবর্তে। তাহলে এটা সঠিক ন্যারেশন হবে দ্য লায়ন রোড অ্যান্ড আস্কড দ্য মাউস হাউ ইট ডেয়ার টু ওক হিম আপ। দেখো এখানে বলা আছে শুদ্ধ বাক্য কোনটি হবে, এখানে শুদ্ধ বাক্য হবে হি কপিড দ্য আনসার ওয়ার্ড ফর ওয়ার্ড। নর্মালি ওয়ার্ড ফর ওয়ার্ড বলতে শব্দের পর শব্দ বা প্রতিটি শব্দ নকল বা অনুসরণ করতে ওয়ার্ড ফর ওয়ার্ড শব্দটি ব্যবহৃত হয়, তার মানে এটা হবে তোমার ওয়ার্ড ফর ওয়ার্ড। এর সঠিক উত্তর হচ্ছে তোমার হি কপিড দ্য অ্যান্সার ওয়ার্ড ফর ওয়ার্ড, অর্থাৎ সে হচ্ছে তোমার কি ওয়ার্ড টু ওয়ার্ড কপি, এটা ওয়ার্ড ফর ওয়ার্ড কপি করছে। এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, এটা তোমার হি কপিড দ্য অ্যান্সার ওয়ার্ড ফর ওয়ার্ড। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এখানে কারেক্ট সেন্টেন্স কি সেটি বের করতে বলা হয়েছে। দেখো সাধারণত এংরির পরে উইথ ব্যবহৃত হয়, এটাই হবে সঠিক। হি ইজ এংরি উইথ মি, সে আমার সাথে রাগান্বিত। হি ইজ এংরি উইথ মি। দেখো এখানে বলা আছে একটি ঘড়ি প্রতিদিন 10 মিনিট হারায়, কতদিন পর ঘড়িটি এমন অবস্থায় পৌঁছাবে যখন ঘড়িটি সঠিক সময় নির্দেশ করবে। তো এক্ষেত্রে আমাকে দেখো একটা ঘড়ি টোটাল যে আওয়ার আছে তোমার দেখো 12টা ঘন্টা আছে, তাই তো, এবং যেহেতু 10 মিনিট করে হারায়, তাহলে তাহলে বলতে পারি 10 মিনিট করে হারাতে পারে, তার মানে আমরা টোটাল 12 ঘন্টায় কতগুলা তোমার মিনিট আছে, 60, অর্থাৎ 60 মিনিট হচ্ছে 1 ঘন্টা, অর্থাৎ এখানে টোটাল হবে তোমার কত, 6 12 72, টোটাল 720 মিনিট আছে। এখন 10 মিনিট হারায় হচ্ছে তোমার একদিনে, তাহলে 1 মিনিট হারাবে কত, 1/10 দিনে, সেক্ষেত্রে 720 মিনিট হারাবে 720 ÷ 10, সেক্ষেত্রে উত্তর আসবে তোমার কত, 72 দিন। তার মানে 72 দিন পর ঘড়িটি সঠিক সময় নির্দেশ করবে, তাহলে উত্তর হচ্ছে তোমার কত, উত্তর হবে 72 দিন। তারপর আছে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ পরিধস্থ কোণের কত গুণ। এটা যদি একটা বৃত্ত কল্পনা করি, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ পরিধস্থ কোণের, এটা কি হবে, এটা হবে তোমার পরিধস্থ কোণের দ্বিগুণ। একটি সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি হবে, সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে ভূমি গুণন উচ্চতা। সন্তানের গড় বয়স 7 বছর এবং পিতা সহ গড় বয়স 13 বছর, তাহলে পিতার বয়স কত। তো প্রথম কথা বলছে 5 জন সন্তানের গড় বয়স 7 বছর, তার মানে তোমার টোটাল 35 বছর, এবং পিতা সহ 5 জন, তার মানে টোটাল হচ্ছে তোমার 6 জন, তাহলে তাদের বয়স গড় বয়স দেওয়া আছে তোমার 13 বছর, তাহলে 3 6 18 8, হাতের হচ্ছে 1 6 1 6 78 বছর। তাহলে এখানে যদি আমি বাদ দেই তাহলে একজন পিতার বয়স পাবো, তার মানে পিতার বয়সটা হবে তোমার, পিতার বয়স এখানে হবে তোমার 5 থেকে 8 পর্যন্ত গুণে গেলে 3, 3 থেকে 7 পর্যন্ত গুণে গেলে 43, অর্থাৎ 43 বছর হচ্ছে তোমার পিতার বয়স হচ্ছে 43 বছর। তারপর বলা আছে আব্দুল করিম আব্দুর রহিমের চাইতে 3 বছরের ছোট। আফজালের বয়স আব্দুল করিমের বয়স থেকে 2 বছর কম। মুনিমের বয়স যখন 5 তখন আব্দুল করিম জন্মেছে, তার মধ্যে জ্যেষ্ঠতমদের বয়স হচ্ছে তোমার 52 বছর হলে আফজালের বয়স কত। এখানে দেখো প্রথমে বলছে আব্দুল করিমের কথা, তাহলে এখানে আমি কে দিয়ে প্রকাশ করলাম, করিম।
বলছে আব্দুর রহিমের চাইতে 3 বছর ছোট। আর দিয়ে প্রশ্ন করলাম রহিম, রহিমের চেয়ে 3 বছরের ছোট, অর্থাৎ করিমের চেয়ে বড় 3 বছর। তাহলে করিম যদি এক্স ধরি তার মানে রহিম হবে তোমার x+3। তারপর বলছে আফজালের বয়স আব্দুল করিমের থেকে 2 বছর কম। তাহলে আফজালের বয়স, সেটাকে যদি আমি এ ধরি তাহলে আফজালের বয়স কত হবে, করিমের চেয়ে যেহেতু 2 বছর কম তার মানে x-2। এখন বলছে মুমিনের বয়স যখন 5 বছর, আরেকটা ব্যক্তি সে নাম হচ্ছে মুমিন, তার বয়স যখন 5 বছর তখন এই করিম জন্মেছে, অর্থাৎ যখন 5 বছর তখন করিমের বয়স হচ্ছে তোমার কত, 1 বছর। আর যখন বলছে জ্যেষ্ঠতমর বয়স হচ্ছে 52, দেখো এখানে সবচেয়ে জ্যেষ্ঠতমকে, জ্যেষ্ঠতম সবচেয়ে মুমিন সবচেয়ে জ্যেষ্ঠতম, অর্থাৎ মুমিনের বয়স হচ্ছে তোমার কত, 52 বছর দেওয়া আছে। কিন্তু 5 বছর বাদ দেওয়া লাগবে, কারণ 5 বছর পরে তোমার কার জন্ম হয়েছে, এই করিমের জন্ম হয়েছে। তার মানে 5 যদি আমি বাদ দিই, দেখো 5 থেকে 12 পর্যন্ত গুণে গেলে 7, সেক্ষেত্রে আমার উত্তর আসতেছে কত, 47। তার মানে এক্স এর ভ্যালু যেটা পাইলাম, এই এক্স এর ভ্যালু করিমের বয়স হচ্ছে তোমার কত, 47 বছর। কিন্তু আমাকে এখানে চাওয়া হয়েছে আফজালের বয়স কত। অলরেডি আমি আফজালের বয়স পাইছি তোমার কত, x-2, অর্থাৎ যেহেতু এক্স এর পরিবর্তে 47 পাইছি, 47 - 2 হচ্ছে তোমার কত, 45। অর্থাৎ দেখা যাচ্ছে তোমার এখানে আফজালের বয়স হচ্ছে 45 বছর। তারপর বলা আছে x+y = 12 এবং xy = 60 হলে x-y² ভ্যালু কত। এখানে দেওয়া আছে তোমার x-y² একটা ভ্যালু বের করতে হবে, যেখানে আমাকে দেওয়া আছে তোমার x+y এর ভ্যালু দেওয়া আছে, অর্থাৎ এটা অবশ্যই তোমার স্কোয়ার হবে, এটা যদি প্লাস হয় এটা অবশ্যই তোমার কত, মাইনাস হবে। অর্থাৎ x-y² = x+y² - 4xy, এটাই হবে তোমার সূত্র। দেখো এখানে তোমার 12² - 4 × 60, 12 বড় হচ্ছে তোমার 144 - 4 6। দেখো এখানে ম্যাথটা একটু ভুল দেওয়া আছে, x+y এর ভ্যালু 12 না, এটা 17 হবে। আনসার একটু ভুল দেওয়া আছে, এটা হবে তোমার 17। 17 যদি হয় তার মানে 17 স্কোয়ারে আমরা বলতে পারি 289। 289 থেকে হচ্ছে আমার কত, 240 বাদ যাবে, সেক্ষেত্রে আমার থাকবে কত, x-y² এর ভ্যালু পাইলাম আমরা কত, 49। ঠিক আছে, এখন যদি x-y বের করতে চাই, x-y = √49, আমরা জানি এটাতে রুট করলে তোমার কত হবে, 7। তার মানে দেখা যাচ্ছে এখানে তোমার x-y² এর ভ্যালু, এটা হবে তোমার x-y এর ভ্যালু। অ্যান্সারে আমার দেওয়া ছিল x-y, এখানে একটু ভুল দেওয়া আছে, অর্থাৎ আমার বের করতে হবে x-y, তার ভ্যালু হবে অবশ্যই তোমার 7। দেখো এখানে বলা আছে a + b = 6, ab = 8, a - b² এর ভ্যালু কত হবে। তো আমাকে বের করতে হবে a - b² এটার ভ্যালু, যেখানে আমাকে দেওয়া আছে তোমার a + b দেওয়া আছে, অর্থাৎ এটাকে আমরা স্কোয়ার করতে পারি। a - b² আমরা লিখতে পারি a + b² - 4ab। সেক্ষেত্রে দেখো a + b এর ভ্যালু দেওয়া আছে তোমার কত, 6² - 4, এবং ab এর ভ্যালু দেওয়া আছে তোমার কত, 8। তাহলে হবে 6² তোমার কত, 36, 4 8 হচ্ছে তোমার কত, 32। সেই ক্ষেত্রে a - b² এটার ভ্যালু আসতেছে তোমার কত, 4। তাহলে উত্তর হচ্ছে অবশ্যই তোমার 4। তারপর বলা আছে সুদের হার 7% থেকে কমে 5% হলে এক ব্যক্তি 5 বছরে 70 টাকা কমে, তার মূলধন কত। দেখো সুদের হার কমছে কত, 5 থেকে 7%, টোটাল কমছে কত, 2%। অর্থাৎ 2% যখন কমে তখন মূলধন কত, মূলধন অবশ্যই 100 টাকা। 2% কমে কত বছরে, 1 বছরে, যখন মূলধন 100 টাকা। এবং 1 টাকা যখন কমবে তখন মূলধন কত, 1% যখন কমবে তখন মূলধন কমে যাবে, তার মানে 2 দিয়ে ভাগ হবে। তারপর বলা আছে তোমার 70 টাকা কমবে 5 বছর, যেহেতু দুইটা তোমার ভাগ হয়েছে তার মানে 70 তোমার কি হবে, গুণ হবে। এবং 5 বছর যেটা বলা আছে, 5 বছরে কি হবে তোমার মূলধন কমে যাবে। সেক্ষেত্রে দেখো 5 দেখালে 5 20 100, এটা যদি করি তাহলে হবে তোমার কত, 10। তার মানে ক্যালকুলেশন করলে আমরা উত্তর পাইতেছি কত, 700 টাকা। তার মানে তার মূলধন হচ্ছে তোমার, উত্তর হবে তোমার 700 টাকা। তারপর বলা আছে একটি শেয়ার ব্যবসায় 9 লাখ টাকা বিনিয়োগ করলেন, শেয়ার প্রতি লভ্যাংশ হিসেবে তার আয় 9 টাকা। 100 টাকা অভিহিত মূল্যের শেয়ারের বাজারের দর 150 টাকা, ওই ব্যক্তির বাৎসরিক আয় কত। এখানে চাওয়া হয়েছে বাৎসরিক আয়, যেখানে তার শেয়ারের বিনিয়োগ ছিল কত। দেখো এখানে তার শেয়ারের টোটাল বিনিয়োগ ছিল তোমার 9 লক্ষ টাকা। এখন তার 9 লক্ষ টাকা যে বিনিয়োগ ছিল, এখানে বলছে প্রতিটি শেয়ারের মূল্য কিন্তু 100 টাকা, অর্থাৎ 100 টাকার শেয়ারের মূল্য পরে হচ্ছে তোমার 150 টাকা হয়েছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি এটা হচ্ছে তোমার কি, টাকা।
আর এটা যদি আমরা বলি তোমার 100 টাকা অভিহিত মূল্য। এখন এটা যদি ক্যালকুলেশন করি সেটা কিন্তু টি বাইরে হবে, অর্থাৎ শেয়ারের সংখ্যা কতটি সেটা বাইরে হবে। 200 যদি কেটে দেয় তাহলে দেখো শেয়ারের সংখ্যা হচ্ছে তোমার, অর্থাৎ ওই ব্যক্তির টোটাল শেয়ারের সংখ্যা হচ্ছে 9000টি। তারপর বলছে দেখো তার আয় 9 টাকা, অর্থাৎ লভ্যাংশ শেয়ার প্রতি প্রত্যেকটার জন্য তার 9 টাকা করে আয়, অর্থাৎ এটা আমার টোটাল শেয়ার ছিল তোমার কত 9000, এবং সেখানে প্রত্যেকটা যদি আমার 9 টাকা করে হয় তাহলে তোমার 9 গুণ হবে, 9 নং হচ্ছে তোমার কত 81 বলতে পারি আমরা। 9 নং হচ্ছে তোমার 81, অর্থাৎ 81,000 টাকা তার কি হবে বাৎসরিক আয় হবে। তাহলে উত্তর হচ্ছে তোমার 81,000 টাকা। দেখো এখানে বলা আছে একটা সাইকেলের 7,200 টাকায় বিক্রয় করায় 10% ক্ষতি হয়, কত টাকায় বিক্রি করলে 12% লাভ হবে? দেখো প্রথম কথা হচ্ছে তোমার ক্রয় মূল্য কিন্তু সবসময় তোমার 100%, যখন ক্ষতি হবে এইটা টোটালটা ভ্যালু হচ্ছে তোমার 100%, এই 100% থেকে তোমার 10% ক্ষতি হবে, অর্থাৎ বাকিটার ভ্যালু থাকবে কত 90% ভ্যালু থাকবে, কারণ টোটালটা মিলে হচ্ছে 100%। সেক্ষেত্রে আমরা বলতে পারি বিক্রয় মূল্য হচ্ছে 90%, এই 90%-এর ভ্যালু হচ্ছে তোমার 7,200 টাকা। এবং বলছে কত টাকায় বিক্রি করলে 12% লাভ হবে। 12% লাভ বলতে তোমার ক্রয় মূল্য যেহেতু 100%, তার সাথে আরও হচ্ছে তোমার 12%, টোটাল বিক্রয় মূল্য করতে হবে তোমার 112%, অর্থাৎ বিক্রয় মূল্য যদি 112% হয় সেক্ষেত্রে তোমার কি হবে 12% লাভ হবে। সেক্ষেত্রে দেখো এখানে হবে তোমার 90টা নিচে চলে যাবে এবং 112 সেটা উপরে চলে যাবে, এটা কাটতে পারি 8 নং 72, অর্থাৎ এটা হবে তোমার 80। দেখো এটা যদি আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে আমরা 8,960 টাকা পাইতেছি তোমার অ্যান্সার, অর্থাৎ 12% লাভে বিক্রয় মূল্য হবে তোমার 8,960 টাকা। তারপর বলা আছে 4 টাকায় একটি কমলা কিনে 24 টাকায় কয়টি কমলা বিক্রয় করলে 20% লাভ হবে? তো প্রথম কথা হচ্ছে 24 টাকায় কয়টি কমলা বিক্রয় করলে, এটা কিন্তু তোমার দেখো এটা হচ্ছে তোমার বিক্রয় মূল্য, এবং এখানে 20% লাভ হবে। 20% লাভ বলতে তোমার তাহলে বিক্রয় মূল্য ধরতে পারি আমরা 120%, 120%-এর ভ্যালু হচ্ছে তোমার কত 24 টাকা। সেক্ষেত্রে কি আমরা 100%-এর ভ্যালু যদি বের করতে চাই উপরে 100 গুণ হবে, নিচে হবে তোমার 120, শূন্য শূন্য কাটতে পারি 12 দুগুণ 24, অর্থাৎ এখান থেকে আমি ক্রয় মূল্য পাইলাম কত 24 টাকা। এই 20 টাকা, এইটা কিন্তু তোমার ক্রয় মূল্য হচ্ছে তোমার কত 20 টাকা। বলছে দেখো 4 টাকা একটি করে কিনে, তার মানে 4 টাকায় কিনবে কত একটি, তাহলে 1 টাকায় কিনবে 4-এর 1, তাহলে 20 টাকা যদি ক্রয় মূল্য হয় সেক্ষেত্রে তোমার কি হবে 20 টাকা গুণ হয়ে যাবে, অর্থাৎ সে কয়টি কিনবে 5টি কিনবে, অর্থাৎ 20% লাভ হবে কয়টি কমলা বিক্রয় করলে, তার মানে তার বিক্রয় করতে হবে কয়টি, উত্তর হবে 5টি বিক্রয় করতে হবে। দেখো এখানে বলা আছে একটি বিশ্ববিদ্যালয়ে 80% শিক্ষার্থী ছাত্রাবাসে অবস্থান করে, ছাত্রাবাসের সৌভাগ্যবান 60% শিক্ষার্থী একক কষ্ট পায়, যদি সৌভাগ্য শিক্ষার্থীর সংখ্যা 60% হয় তবে বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষার্থীর সংখ্যা কত? এখানে জিনিসটা হচ্ছে টোটাল শিক্ষার্থী ছিল প্রথম কত 100%, সেই 100% থেকে হচ্ছে তোমার কত 80%, ঠিক আছে, তেমন এর চেয়ে একটু ছোট সেই 80%, এই 80% থেকে আর একটু ছোট এই 80% আবার তোমার কত এই 80%-এর থেকে আবার 60%, 80% মানে এটা আবার তখন কিন্তু 100%, অর্থাৎ এই 60%, অর্থাৎ 60%-এর ভ্যালু হচ্ছে তোমার 1200, অর্থাৎ এই 1200 স্টুডেন্ট তোমার একক কক্ষ পাইছে। তাহলে সেক্ষেত্রে 100%-এর ভ্যালু যদি আমরা বের করি তাহলে 100%-এর ভ্যালু হবে তোমার উপরে 1200 থাকবে, নিচে হবে তোমার 60, সেক্ষেত্রে আমরা এটা কাটতে পারি শূন্য শূন্য কাটতে পারি 6 দুগুণে 12 20, সেক্ষেত্রে দেখো এই 100%-এর ভ্যালু 2000, কিন্তু এই 2000 কিন্তু তোমার এই 80%-এর ভ্যালু, কারণ এই 80%-এর আন্ডারে যে ছিল 60%, সেই 60%-এর ভ্যালু হচ্ছে তোমার 2000 জন। তাহলে আমরা বলতে পারি 80% ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার 2000 জন। সেক্ষেত্রে এখানে আবার আমার 100% বের করতে হবে, কারণ প্রথম ক্ষেত্রে আমার ছিল কত ছাত্র সংখ্যা 100%, তার মানে এটা যদি আমরা করি দেখো এটা যদি আমরা করতে চাই দেখো এটা যদি আমরা করি সেক্ষেত্রে তোমার এটা 2000 নিচে আসবে তোমার 80, উপরে হবে তোমার এটা যদি গুণ আকার দেই 120, তাহলে এটা যদি আমরা শূন্য শূন্য কাটি 4 দিয়ে কাটলে 2, 4 দিয়ে কাটলে হচ্ছে তোমার 3 4 12, আবার 2 দিয়ে যদি কাটি এবার তোমার কত সরি এটা তো তোমার 100 হবে, এটা একটু যদি
এটা হবে তোমার 100। আচ্ছা, এটা আমি আবার এখানে একটু ক্লিয়ার করে লিখি, অর্থাৎ 80%-এর ভ্যালু ছিল তোমার কত, 2000। সেক্ষেত্রে বলছে আমাকে 100%-এর ভ্যালু বের করতে হবে, অর্থাৎ উপরে হবে তোমার 100, নিচে হবে তোমার 80। এটা যদি এটা কাটি, 4 দিয়ে যখন কাটবো, আচ্ছা 2 দিয়ে কাটলে এখানে 5 দুগুণা 10, 2 দিয়ে কাটলে হচ্ছে তোমার, আচ্ছা 4 দিয়ে যখন কাটবে, 4 5 হচ্ছে তোমার কত, 20। তার মানে 500, 5 5 হচ্ছে তোমার কত, 2500। তাহলে দেখো সেক্ষেত্রে আমরা অ্যান্সার পাইতেছি কত, মোট শিক্ষার্থী হচ্ছে 2500 জন। দেখো এখানে বলা আছে নাম্বার 13তে, স্থির পানিতে একটি নৌকার গতিবেগ 7 কিলোমিটার, এরূপ নৌকায় স্রোতের অনুকূলে 33 কিলোমিটার পথ 3 ঘন্টা যেতে কত সময় লেগেছে, ফিরে আসার সময় কত সময় লাগবে। আচ্ছা, অনুকূলে যেতে 3 ঘন্টা যেতে 33 মিনিট সময় লেগেছে। দেখো স্থির পানিতে গতিবেগ হচ্ছে তোমার কত, 7 কিলোমিটার, তাহলে অনুকূলে যেতে সময় লাগছে কত তোমার, 33 কিলোমিটার পথ, সেটা তোমার 3 ঘন্টায় গেছে, তার মানে অনুকূলের সময় গেছে তোমার কত, 11 ঘন্টা। এটা হচ্ছে তোমার কত, স্থির, এবং এটা হচ্ছে তোমার অনুকূল। তাহলে এই দুটোর মধ্যে যদি আমি ব্যবধান বের করি, তার মানে 11 মাইনাস থেকে তোমার 7 হয়, তার মানে 4। এই 4 হচ্ছে তোমার কিসের গতিবেগ, এটা হবে তোমার স্রোতের গতিবেগ। এখন 7 তো তোমার স্থির গতিবেগ, এই স্থির গতিবেগ থেকে যখন আমি 7 মাইনাস 4 করব, এই 4টা কিন্তু স্রোতের গতিবেগ বের করলাম, তাহলে হবে তোমার 3 কিলোমিটার হচ্ছে তোমার কত, এইটা হবে তোমার প্রতিকূল গতিবেগ, অর্থাৎ প্রতিকূল গতিবেগ হচ্ছে তোমার কত, 3 কিলোমিটার। এখানে নৌকা স্রোতের ক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু, সেটা হচ্ছে একটা নৌকা যতটুকু দূরত্ব যাবে, ফিরে আসার সময় ঠিক একই পরিমাণ দূরত্ব অতিক্রম করবে। যেহেতু নৌকাটি 33 কিলোমিটার পথ গিয়েছে, তাহলে ফিরে আসার সময় অবশ্যই 33 কিলোমিটার পথ ফিরে আসবে। তাহলে দূরত্ব হচ্ছে তোমার 33 কিলোমিটার, প্রতিকূল গতিবেগ হচ্ছে তোমার 3 কিলোমিটার। তাহলে দূরত্ব বাই গতিবেগ আমরা যেটা পাবো সেটা হবে তোমার সময়, অর্থাৎ 11 ঘন্টা। এটা হবে তোমার 33 কিলোমিটার, আর হচ্ছে তোমার ক্ষেত্রে কিলোমিটার পার আওয়ার। সেক্ষেত্রে ফিরে আসতে সময় লাগবে 11 ঘন্টা। তাহলে নৌকাটি ফিরে আসতে সময় লাগতেছে 11 ঘন্টা, উত্তর হবে 11 ঘন্টা। দেখো এখানে বলা আছে নাম্বার 14তে, যদি কোনো একটি কাজ আলাদাভাবে করতে করিমের 45 মিনিট, রহিমের 30 মিনিট সময় লাগে, তাহলে উভয়ে একত্রে কাজটি সম্পন্ন করতে কত সময় লাগবে। অর্থাৎ প্রথমে বলা আছে করিমের সময় লাগে হচ্ছে তোমার 45 মিনিট, এবং রহিমের সময় লাগে 30 মিনিট। অর্থাৎ 45 মিনিটে, তার মানে 45 মিনিটে করিম করে হচ্ছে তোমার 1/45 অংশ, তাহলে করিম করে 1/45, আর রহিম করবে হচ্ছে তোমার কত, 1/30 অংশ। তাহলে দুইজন যদি একত্রে, অর্থাৎ কে প্লাস আর করিম প্লাস রহিম যদি একত্রে কাজ করে, তাহলে হবে তোমার 1/45 প্লাস 1/30। এটা যদি আমি ক্যালকুলেশন করি, দেখো এখানে লসাগু হবে তোমার 90, 45 দুগুণা 90, এবং 2 দিয়ে 30 দিয়ে যদি কাটি, 3 3 90, অর্থাৎ 3 আর 2 হচ্ছে তোমার 5, 5/90। এক্ষেত্রে আমরা বলতে পারি 1/18 অংশ, অর্থাৎ দুজনে মিলে একত্র করে 1/18 অংশ। তার মানে 1/18 অংশ করতে সময় লাগে হচ্ছে তোমার কত, 1 ঘন্টা। এক অংশ করতে সময় লাগবে তোমার কত, 18 ঘন্টা। তাহলে উভয়ে একত্রে কাজটি করতে সময় লাগবে, উত্তর হবে তোমার 18 ঘন্টা। দেখো এখানে বলা আছে, একটি সোনার গহনার ওজন 32 গ্রাম, এখানে সোনা এবং তামার অনুপাত হচ্ছে 3:1, এতে কি পরিমাণ সোনা মেশালে নতুন অনুপাত 4:1 হবে। তো এখানে টোটাল যে ভ্যালু দেওয়া আছে সেটা হচ্ছে তোমার কত, 32 গ্রাম, এবং বলা আছে এই 32 গ্রামের মধ্যে সোনা, যেটাকে আমরা গোল্ড ধরে নিতে পারলাম, তামা যেটাকে আমরা ধরে কপার সি দিয়ে ধরে নিলাম, তাহলে এটার অনুপাত দেওয়া আছে তোমার কত, একটা দেওয়া আছে 3, এবং এটা তোমার অনুপাত 1। টোটাল যেহেতু অনুপাত 32, তার মানে আমরা যদি অনুপাত যোগফল যোগ করি 4, 32 দিয়ে করলে তোমার কত, 8 হবে। তার মানে বলতে পারি 3 8 24, এবং 8 1 8, অর্থাৎ সোনা হচ্ছে তোমার 24 গ্রাম, এবং 8 গ্রাম হচ্ছে তোমার তামা। বলছে কি, এতে কি পরিমাণ সোনা মেশালে, তার মানে আমরা 24, এখানে যেহেতু 24 পাইছি, 24 প্লাস এক্স, 24 প্লাস এক্স পরিমাণ সোনা মেশাবো, এবং নিচে হবে তোমার কত, 8 হবে। সেক্ষেত্রে আমার নতুন অনুপাত হবে তোমার কত, 4:1। দেখো এটা যদি আমরা করি, তার মানে এক্স প্লাস 24 ইজ ইকুয়াল টু 4 8 32, অর্থাৎ এক্স ইজ ইকুয়াল টু হবে তোমার 32 মাইনাস 24, 4 থেকে 12 পর্যন্ত গুণে গেলে 8, অর্থাৎ এক্স এর ভ্যালু পেলাম আমরা 8। তাহলে অতিরিক্ত তোমার 8 গ্রাম সোনা মেশালে নতুন অনুপাত হবে 4:1। তাহলে উত্তর হচ্ছে তোমার অবশ্যই 8 গ্রাম।
এখানে বলা আছে ক খ গ বেতন অনুপাত হচ্ছে তোমার 7:5 অনুপাত হচ্ছে তোমার 3। খ এবং গ 222 টাকা বেশি পেলে ক এর অনুপাত কত? দেখো এখানে তোমার তিনটা ভ্যালু দেওয়া আছে, তিনজন কথা বলা আছে, ক খ গ, এবং অনুপাত দেওয়া আছে তোমার কত 7:5:3। বলছে খ এবং গ এর ব্যবধান কত হচ্ছে তোমার কত 2, অর্থাৎ খ মাইনাস গ যদি করি তাহলে অনুপাত দেওয়ার ব্যবধান হচ্ছে তোমার কত 2, কারণ 5 - 3 এটা 2 হচ্ছে, অর্থাৎ 2 এ ব্যবধানের জন্য সেটা হচ্ছে তোমার কত 222, 2 অনুপাতের জন্য। আমরা যদি এক্স ধরে নিতাম তাহলে হয়তো 2x = 222, আমরা যাই হোক এক্স ধরে নিলাম না। এবং বলছে ক কত টাকা পাবে, তাহলে ক এর বলো, ক এর অনুপাত দেওয়া আছে তোমার কত, ক এর অনুপাত অলরেডি দেওয়া আছে তোমার 7, তার মানে 7 অনুপাতের ভ্যালু বের করতে হবে। সেই ক্ষেত্রে 222 যেটা আছে এটা যদি আমরা করি, দেখো এটা যদি আমরা এভাবে করি তাহলে দুইটা নিচে চলে আসবে এবং 7টা উপরে চলে যাবে, এটা হচ্ছে তোমার কত 111, অর্থাৎ 7 × 111 হবে তোমার 777। তাহলে ক এর টাকার পরিমাণ হবে 777 টাকা। দেখো এখানে বলা আছে 12 এবং 96 এর মধ্যে এই দুটি সংখ্যা সহ কয়টি সংখ্যা 4 দ্বারা বিভাজ্য? এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে সবচেয়ে বৃহত্তম যে সংখ্যাটা দেওয়া থাকবে, অর্থাৎ 4 দ্বারা বিভাজ্য সংখ্যা আমরা বলতে পারি, দেখো সবচেয়ে বৃহত্তম সংখ্যা 96 মাইনাস হচ্ছে তোমার কত 12, যে সংখ্যা দ্বারা বিভাজ্যের কথা বলতে হবে সেই সংখ্যাটা ভাগ হবে, যেহেতু ওই দুইটি সংখ্যা সহ বলছে তার জন্য একটা +1 হবে, এটা হবে তোমার সূত্র। সেই ক্ষেত্রে দেখো এখানে পাবো আমরা কত 84, নিচে হচ্ছে তোমার 4 প্লাস হচ্ছে তোমার 1, এটা পাবে আমরা দেখো 4 2 8, 4 1 4 মানে 21 + 1 হবে তোমার কত 22। তাহলে অর্থাৎ 12 এবং 96 এর মধ্যে এই দুটি সংখ্যা সহ 4 দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে তোমার টোটাল 22টি। এখানে বলা আছে ত্রিভুজের বৃহত্তম বাহু সংলগ্ন কোণদ্বয়। আমরা যদি ত্রিভুজ একটা চিন্তা করি, সাপোজ এটা একটা ত্রিভুজ চিন্তা করলাম, তাহলে এখানে বৃহত্তম বাহু হচ্ছে তোমার কত, এটা বৃহত্তম বাহু না, বৃহত্তম বাহুর কোণদ্বয় তোমার কি হবে, অবশ্যই 90 ডিগ্রির চেয়ে ছোট হবে, অর্থাৎ বৃহত্তম কোণটা তোমার কি হবে 90 ডিগ্রির চেয়ে হচ্ছে তোমার কি হবে ছোট হবে, তাহলে এটা হবে তোমার কি অবশ্যই হবে তোমার সূক্ষ্মকোণ। তাহলে ত্রিভুজের বৃহত্তম বাহু সংলগ্ন কোণদ্বয় হবে তোমার সূক্ষ্মকোণ। এখানে বলা আছে কোন চতুর্ভুজের বিপরীত কৌণিক বিন্দুর সংযোগ রেখাংশ দুটির প্রত্যেকটিকে কি বলা হয়? সাপোজ আমরা যদি এটা একটা চতুর্ভুজ চিন্তা করি, এটা যদি আমার একটা চতুর্ভুজ হয় তাহলে বিপরীত যে কৌণিক বিন্দু, এই কৌণিক বিন্দুর সংযোগ রেখাংশ এদেরকে বলা হবে তোমার কর্ণ। তাহলে উত্তর হচ্ছে তোমার কর্ণ, অর্থাৎ কোন চতুর্ভুজের বিপরীত কৌণিক বিন্দুর সংযোগ রেখাংশ দুটির প্রত্যেকটিকে বলা হবে কর্ণ। এখানে বলা আছে বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত কত? আমরা পরিধি সূত্র যেটা জানি সেটা হচ্ছে তোমার কত 2πr হচ্ছে পরিধি, এবং বৃত্তের ব্যাস হচ্ছে তোমার কত 2r। সেক্ষেত্রে 2r এবং 2r যদি কাটি তাহলে থাকবে কত পাই, এবং পায়ের ভ্যালু হচ্ছে তোমার কত 22/7। তাহলে আমরা বলতে পারি বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত হবে তোমার 22/7। কোনটিকে কোষের প্রাণশক্তি বলা হয়? কোষের প্রাণশক্তি এটি হবে তোমার মাইটোকন্ড্রিয়া, অর্থাৎ মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের প্রাণশক্তি। পৃথিবীতে প্রাণের সূচনা হয় আনুমানিক কত খ্রিস্টাব্দে? পৃথিবীতে প্রাণের সূচনা হয় আনুমানিক 100 কোটি বছর আগে। হর্স পাওয়ার বলতে কি বোঝায়? হর্স পাওয়ার মূল হচ্ছে তোমার ক্ষমতা পরিমাপের একক, এবং 1 হর্স পাওয়ার সংক্ষেপে আমরা এইচপি দ্বারা প্রকাশ করি। 1 হর্স পাওয়ার = 746 ওয়াট। এখানে বলা আছে কোনো বস্তুর ভর 10 কেজি হলে বস্তুর ওজন কত হবে? আর তা আমরা জানি ওজন W = mg, অর্থাৎ ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ। ভর হচ্ছে তোমার যেহেতু 10 দেওয়া আছে এবং অভিকর্ষ ত্বরণ হচ্ছে তোমার কত 9.8, এটা ক্যালকুলেশন করলে আমরা অ্যান্সার পাবো 98। তার মানে বস্তুর ওজন হবে তোমার কত 98 নিউটন হচ্ছে তোমার কত বস্তুর ওজন। তারপর বলা আছে পেট্রোল ইঞ্জিনের সফলতার সাথে চালু করেন কে? পেট্রোল ইঞ্জিন এটি সফলতার সাথে প্রথম চালু করেন, ওনার নাম হচ্ছে ডক্টর অটো। পেট্রোল ইঞ্জিনের কথা বলছে, পেট্রোল ইঞ্জিন সবচেয়ে বেশি, এটি এক ধরনের তাপীয় ইঞ্জিন। মোটর গাড়ি, লঞ্চ, এরোপ্লেন প্রভৃতিতে পেট্রোল ইঞ্জিন ব্যবহৃত হয়। ডক্টর অটো 1800 সালটা হচ্ছে তোমার কত 1886 খ্রিস্টাব্দ। 1886 সালে সর্বপ্রথম পেট্রোল ইঞ্জিন আবিষ্কার করেন।
পেট্রোল ইঞ্জিনের আরেকটা স্পেশালিটি হলো এই ইঞ্জিনটি হচ্ছে তোমার কত চতুর্ঘাত ইঞ্জিন। এখানে আরো যে ব্যক্তিগুলো দেওয়া আছে তোমার দেখো জেমস ওয়াট এই ব্যক্তিটা হচ্ছে তোমার বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেছিলেন। জেমস ওয়াট উনি আবিষ্কার করেছিলেন বাষ্পীয় ইঞ্জিন। বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেছিলেন জেমস ওয়াট। কেলভিন ইনি হচ্ছে তোমার তাপমাত্রা পরিমাপের যে স্কেল উনি আবিষ্কার করেন কেলভিন। কর্নো ইঞ্জিন আবিষ্কার করেন, সরি কর্নো না তো কার্নো ইঞ্জিন আবিষ্কারক হচ্ছে তোমার কে কার্নো। তারা দেখা যাচ্ছে পেট্রোল ইঞ্জিন সফলতার সাথে চালু করেছিলেন ডক্টর অটো 1886 খ্রিস্টাব্দে, এবং একটা স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে পেট্রোল ইঞ্জিনের, সেটি হচ্ছে তোমার চতুর্ঘাত ইঞ্জিন। টলেমি কে ছিলেন? টলেমি ছিলেন মূলত একজন জ্যোতির্বিদ, গ্রিক স্কলার টলেমির কিন্তু স্পেলিংটা হবে তোমার PTOLEMY, পিটা এখানে সাইলেন্ট থাকবে। টলেমি ছিলেন বিখ্যাত জ্যোতির্বিদ, ভূগোলবিদ এবং গণিতবিদ। তিনি মিশরে 90 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন, অর্থাৎ তার জন্ম হয়েছিল তোমার 90 খ্রিস্টাব্দে এবং মৃত্যুবরণ করেছিলেন 168 খ্রিস্টাব্দে। মিশর তখন রোমান সাম্রাজ্যের অধীনে ছিল যখন টলেমি জন্মগ্রহণ করেছিলেন। তাহলে টলেমি ছিলেন মূলত একজন জ্যোতির্বিদ। ইন্টারনেট কবে চালু হয়? মূলত ইন্টারনেট এটি চালু হয়েছিল 1969 সালে। তবে আরেকটা কি পয়েন্ট হচ্ছে, ইন্টারনেট সার্বিকভাবে বা ব্যবহার উপযোগীর জন্য এটি চালু করা হয়, এটা হবে তোমার 1982 সালে। 1982 সালে সার্বিকভাবে ইন্টারনেট চালু হয়। প্রথম যখন ইন্টারনেট চালু হয় তখন এটার নাম ছিল তোমার আর পা নেট। ঈশ্বরচন্দ্রকে কোন প্রতিষ্ঠান বিদ্যাসাগর উপাধি দান করেন? ঈশ্বরচন্দ্রকে বিদ্যাসাগর উপাধি দান করেন সংস্কৃত কলেজ থেকে। ব্রিটিশ ভারতের একজন বিখ্যাত শিক্ষাবিদ, সমাজ সংস্কারক এবং লেখক হিসেবে পরিচিত এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি মাত্র 19 বছর বয়সে 1839 সালে তার মেধার স্বীকৃতিস্বরূপ সংস্কৃত কলেজ তাকে বিদ্যাসাগর উপাধি প্রদান করেন। ঈশ্বরচন্দ্রের প্রচেষ্টায় এবং স্পেশালিটি হচ্ছে বিধবা বিবাহ আইন প্রণীত হয় তোমার ঈশ্বরচন্দ্রের প্রচেষ্টায়। আবু মুসা দ্বীপ কোন সাগরে অবস্থিত? এটা সঠিক উত্তর হচ্ছে তোমার পারস্য উপসাগর, এবং পারস্য উপসাগর মূলত ইরান, ওমান মধ্যকার বিতর্কিত দ্বীপ হচ্ছে তোমার আবু মুসা। ইরান এবং ওমানের মধ্যে একটা বিতর্কিত দ্বীপ, সেটা হচ্ছে তোমার কি আবু মুসা, এবং আবু মুসা এই দ্বীপটি অবস্থিত পারস্য উপসাগরে। ব্যাডমিন্টন কোন দেশের জাতীয় খেলা? দেখো এখানে সঠিক উত্তর হবে তোমার দুইটা, কারণ মালয়েশিয়ার জাতীয় খেলা হচ্ছে ব্যাডমিন্টন এবং ইন্দোনেশিয়ার দুইটা জাতীয় খেলা হচ্ছে ব্যাডমিন্টন। এখানে দেখো জাপানের জাতীয় খেলা হচ্ছে তোমার সুমো। এটা হচ্ছে তোমার সুমো রেসলিং যেটাকে বলে রেসলিং, এটি হচ্ছে তোমার জাপানের জাতীয় খেলা। চীনের জাতীয় খেলাকে বলা হয় পিংপং। পিংপং বলতে আমরা মূলত বুঝি টেবিল টেনিসকে বলা হয় তোমার পিংপং, টেবিল টেনিস। অর্থাৎ চীনের জাতীয় খেলা হচ্ছে পিংপং, কিন্তু এখানে চাওয়া হয়েছে ব্যাডমিন্টন কোন দেশের জাতীয় খেলা, অর্থাৎ ব্যাডমিন্টন হচ্ছে তোমার মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার জাতীয় খেলা। বাতাসের উষ্ণতা বাড়লে শব্দের গতি কি হবে? বাতাসের উষ্ণতা বাড়লে শব্দের গতি অবশ্যই বাড়বে। তারপর বলা আছে মানুষের শরীরে কত ধরনের রক্তকণিকা আছে? মানুষের শরীরে রক্তকণিকার সংখ্যা হচ্ছে তোমার 3 প্রকার রক্তকণিকা আছে। আমরা যদি এগুলো একটু লিখি, যেমন হচ্ছে তোমার কত লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, আর একটা হচ্ছে তোমার অনুচক্রিকা। এই 3 প্রকার কণিকা মানুষের শরীরে বিদ্যমান। জেনেটিক কোডের আবিষ্কারক কে? জেনেটিক কোডের আবিষ্কারক হচ্ছে তোমার ডক্টর খোরানা, যাকে বলা হয় তোমার পুরো নাম ডক্টর হরগোবিন্দ খোরানা। মূলত ডক্টর হরগোবিন্দ খোরানা জেনেটিক কোড আবিষ্কারের জন্য 1968 খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার লাভ করেছিলেন। পূর্ণ বয়স্ক পুরুষের মোট রক্তের গড় পরিমাণ কত? পূর্ণ বয়স্ক পুরুষের মোট রক্তের গড় পরিমাণ হবে তোমার, এখানে 5 লিটার দেওয়া আছে, অর্থাৎ টোটাল ভ্যালুটা হবে তোমার 5 থেকে 6 লিটার। তাহলে সঠিক উত্তর হবে এখানে 5 লিটার। রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো কিসের মতো কাজ করে? রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো প্রিজমের মতো কাজ করে। বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ কি হবে? বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ একই হবে, অর্থাৎ বৈদ্যুতিক পাখা যেভাবে ঘুরুক না কেন বিদ্যুৎ খরচ একই হবে, কারণ ওইখানে যে রেগুলেটর লাগানো থাকে, রেগুলেটরের মধ্যে শুধুমাত্র কি করে রোধ পরিবর্তনে সাহায্য করে, অর্থাৎ রোধটাকে কমায় ফেলে, কিন্তু বিদ্যুৎ খরচ কিন্তু তোমার একই থাকবে।
তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় কোন পদার্থ? তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় বায়বীয় পদার্থ। সংকর ধাতু পিতলের প্রধান উপাদান কি? সংকর ধাতু পিতলের প্রধান উপাদান হচ্ছে তামা এবং দস্তা। আমরা যদি এখানে ফ্র্যাগমেন্ট করি, তামার পরিমাণ হচ্ছে তোমার 60% এবং দস্তার পরিমাণ হচ্ছে তোমার 40%। এই দুইটা তামা এবং দস্তা এর সমন্বয়ে সংকর ধাতু পিতল গঠিত হয়। এখানে বলা আছে কোন দেশটি অতীতে অন্য কোনো দেশের উপনিবেশে পরিণত হয়নি। এখানে দেখো উল্লেখিত দেশগুলোর মধ্যে থাইল্যান্ড অতীতে অন্য কোনো দেশের উপনিবেশে পরিণত হয়নি। এখানে আরও কিছু দেশ আছে, যেমন মালয়েশিয়া। মালয়েশিয়া 31 আগস্ট 1957 সালে যুক্তরাজ্যের নিকট থেকে স্বাধীনতা লাভ করে। এটা তোমার 31 আগস্ট 1957 সালে মালয়েশিয়া স্বাধীনতা লাভ করে তোমার যুক্তরাজ্যের কাছ থেকে। মায়ানমার ছিল তোমার যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীনতা লাভ করে 1948 সালে। এবং দাস তোমার ইন্দোনেশিয়া মূলত ছিল তোমার নেদারল্যান্ডের, বা বর্তমান যেটা নেদারল্যান্ড, পূর্বে নাম ছিল তোমার হল্যান্ড, তাই না? নেদারল্যান্ডের উপনিবেশ ছিল, অর্থাৎ ইন্দোনেশিয়া নেদারল্যান্ডের কাছে থেকে স্বাধীনতা লাভ করে। পানামা খাল কোন কোন সাগরকে যুক্ত করেছে? পানামা খাল এটি বিশ্বের কৃত্রিম খাল এবং খালদের মধ্যে অন্যতম একটি খাল, এবং আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরকে, অর্থাৎ আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে পানামা খাল। এবং স্পেশাল একটা বৈশিষ্ট্যর কথা যদি বলি, এই পানামা খাল, এই খালের দৈর্ঘ্য হচ্ছে তোমার 80 কিলোমিটার, এবং প্রস্থর কথা যদি বলি, লেন্থ হচ্ছে তোমার 80 কিলোমিটার, প্রস্থ বা ওয়াইড যেটা বলি সেটা হচ্ছে তোমার কত, 91 মিটার। এই খালটি 1913 সালে মধ্য আমেরিকার পানামার এই খাল খনন করা শুরু হয়। 15 ডিসেম্বর 1999 সালে যুক্তরাষ্ট্র পানামা খালকে, মানে 15, এটা হচ্ছে তোমার কত, 15 ডিসেম্বর 1999 সালে যুক্তরাষ্ট্র পানামাকে পানামা খাল হস্তান্তর করে, অর্থাৎ এটির আওতাধীন ছিল, যুক্তরাষ্ট্রের আওতাধীন ছিল।